চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক দীপঙ্কর দীপক। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আপনি যেহেতু একজন সাহিত্যিক, আসলে সাহিত্যের মতো করে কথা বলছিলেন। আচ্ছা, আপনার জীবনে লেখালেখি অনেক রয়েছে, অনেকগুলো বই আপনার প্রকাশ পেয়েছে। সর্বশেষ যে বইটি প্রকাশ পেয়েছে সেই বইটি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত। এ পর্যন্ত আমার ১২টির মতো বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪টি গল্পের বই, 4টি কবিতার বই, আনুষঙ্গিক অন্য দুটি বই রয়েছে। আমার সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে সেটার নাম হচ্ছে দুর্ভিক্ষের শহরে। এটি একটি অনুগল্পের বই। অনুগল্প হচ্ছে ক্ষুদি গল্প, ইংরেজিতে একে বলে মাইক্রো ফিকশন। এটি হচ্ছে এক পাতার গল্প বলা হয় বা 2 মিনিটের 3 মিনিটের গল্প বলা চলে। ছোট ছোট কাহিনী নিয়ে এই গল্পগুলি আবর্তিত হয়। তো চেষ্টা করেছি গল্পগুলো ছোট রেখে পাঠকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে লেখালেখি করছেন, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল? প্রথম কোন বই প্রকাশের মাধ্যমে বা প্রথম কোনটি আপনি লিখেছিলেন? আমার লেখালেখির শুরুটা খুব ছোটবেলা থেকেই। আমাদের বাড়ির লোকজন খুবই সংস্কৃতি মনা মানুষ। তারা কেউ ভালো নাচতে পারে, কেউ গাইতে পারে, কারো সাহিত্যের প্রতি অনুরাগ আছে। তো আমার বড় ভাই বোনদের গল্প উপন্যাস পড়া দেখে আমারও সাহিত্যের প্রতি কৌতূহল জন্মে। তো ছোটবেলায় যখন আমি পাঠশালায় পড়তাম, একবার আমার এক শিক্ষক বলল যে এই যে কবিতা ছড়া এগুলি তো তোমরাও লিখতে পারো। তো সেই ভাবনাটা আমার মাথায় ঢুকে যায়। আমি একদিন বিকেলবেলা বসে আছি, দেখি গাছে কয়েকটি পাখি কিচিরমিচির করছে। তো দেখে আমি একটি ছড়া লিখে ফেললাম। একটি বাড়ির 2টি গাছে 4টি পাখি বসে আছে, মনের সুখে তারা সবে আনন্দেতে নাচে। তো সেখান থেকেই আমি নিয়মিত লেখালেখি করছি, কিন্তু সেগুলি স্টুডেন্ট লাইফ মানে কলেজ লাইফ পর্যন্ত সেগুলি প্রকাশিত হয়নি। তো সব লেখাগুলি জমা আছে। আমি কি করেছি, সব লেখাগুলি ডায়েরিতে করে লিখে এখনো ট্রাঙ্ক ভর্তি করে রেখেছি। হ্যাঁ, এখনো প্রকাশ করা হয়নি। ওই ছোটবেলার লেখাগুলি এখনো প্রকাশ করা হয় না। তো বড় হয়ে মানে ঢাকায় এসে আমি যে লেখাগুলি লিখেছি সেইগুলি প্রকাশিত হয়েছে। আচ্ছা, তো সেগুলো কি ছোটদের ছড়া আকারে প্রকাশ করা যেতে পারে নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? বেশিরভাগই কবিতা ছড়া। সেগুলি আমি চেষ্টা করব যে খুব শীঘ্রই এটা প্রকাশ করার। এখনো যেহেতু ঢাকা শহরের লাইফে আমরা ভাড়া বাসায় থাকি সবাই। তো 2 বছর এক বাসায়, 2 বছর আরেক বাসায়। আমাদের ওই ট্রাঙ্ক কিন্তু বহন করে নিয়ে যেতে হচ্ছে। আমি ছাড়ছি না ট্রাঙ্ককে। দেখা যাক কবে নাগাদ আমি সেই ছোটবেলার লেখাগুলি প্রকাশ করতে পারি। বেশ, আগামীতে আপনার কাছে আমরা নতুন কোন ধরনের বই পাবো? হ্যাঁ, আমি প্রতি বছরই নতুন নতুন লেখা আনার চেষ্টা করছি। তো আগামী বছর আমার 2টি বই প্রকাশ করার চিন্তা ভাবনা। একটি হচ্ছে প্রবন্ধের বই, আর একটি হচ্ছে কবিতার বই। ইতিমধ্যে কবিতার বইয়ের লেখাগুলি আমি প্রায় গুছিয়ে এনেছি। বইয়ের নাম দিয়েছি মহাকাল। দেখা যাক আগামী বছর যদি রাজনৈতিক পরিস্থিতি ভালো হয়, বই মেলার আয়োজনটা ভালো থাকে, আমি বই দুটো প্রকাশ করব। আচ্ছা, আপনি যেহেতু কবিতার বই লিখেন, পাশাপাশি আপনি ভালো কবিতা আবৃত্তিও করতে পারেন। তো আপনার কাছে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আমি দীর্ঘদিন উচ্চারণ নামে একটি আবৃত্তি সংগঠনের সঙ্গে ছিলাম। বিভিন্ন সময় মঞ্চে, বিটিভিতে আবৃত্তি অনুষ্ঠান করেছি। এখন তো ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। তো আমি নিজের কবিতা হোক, গুণী শিল্পীদের কবিদের কবিতা হোক, আমি মাঝে মাঝে আবৃত্তি করি, চর্চাটা ধরে রেখেছি। তো এবার আমি আমার হে বঙ্গ বইয়ের একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতাটির নাম হচ্ছে অন্ন কিংবা আত্মহত্যা। তাহলে পড়ছি, অন্ন কিংবা আত্মহত্যা। 3 স্তরে নিরাপত্তা বেষ্টিত প্রহরা ডিঙিয়ে হে মহারাজা, আজ আপনার সম্মুখে একটি বিশেষ দাবি নিয়ে এসেছি। দেশের একজন নাগরিক হিসেবে আপনি আমাকে দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা প্রদান করুন, নতুবা আত্মহত্যার স্বাধীনতা দিন। আমি আপনাকে উচ্চশিক্ষার সমস্ত সার্টিফিকেট প্রদান করছি, প্রযুক্তির সব কলাকৌশলের কারিশমা দেখাচ্ছি, সদা সৎ থেকে কর্মক্ষেত্রে দিন রাত পরিশ্রমের প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে আমি আপনার কাছে দুবেলার অন্ন দাবি করছি। আমার বিশাল অট্টালিকা বিলাসবহুল গাড়ির প্রয়োজন নেই, খাট পালঙ্ক চাই না, এসি ফ্রিজও নয়, টাকা কোটি স্বর্ণলঙ্কারের প্রতিও কোনো লালসা নেই। বেঁচে থাকার জন্য আমি শুধু দুবেলা দুমুঠো ভাত চাই। হে মহারাজা, আপনি কি পারবেন আমার দুবেলার খিদার জ্বালা মেটাতে? তা না হলে
হলে আমাকে আত্মহত্যার স্বাধীনতা দিয়ে দিন। আমি আপনার সম্মুখে মৃত্যুর অগ্নি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছি। আগামী বছর আবার বইমেলা আসছে। এবারে বইমেলার অভিজ্ঞতা কেমন ছিল? এবারের বইমেলা আমার কোনো বই আসেনি। গত বছরের বইমেলায় আমার একটি বই এসেছে, সেই বইটার নাম দুর্ভিক্ষের শহরে। এবারের বইমেলাটা অনেকটা অনিশ্চিততার মধ্যে ছিল, রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না, এই কারণে আসলে আমি বই প্রকাশ করিনি। তো আগামী কি পরিকল্পনা? আগামী বইমেলায় আমার দুইটি বই প্রকাশের ইচ্ছে আছে। একটি হচ্ছে প্রবন্ধের বই, আর একটি হচ্ছে কবিতার বই। আচ্ছা, আপনি তো সাংবাদিকতার পেশাতেও যুক্ত আছেন, কোথায় সাংবাদিকতা করছেন? বর্তমানে আমি দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক পদে দায়িত্ব পালন করছি। এর আগে বিভিন্ন জায়গায় কাজ করেছি, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক জায়গায় দিন, 21 টেলিভিশন সহ বেশ কয়েকটি মিডিয়ার সঙ্গে ছিলাম। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। প্রতিদিন নতুন ঘটনার মধ্যে দিয়ে, নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা পাঠকদের জন্য সেই চেষ্টাই করছি। আচ্ছা, সেখান থেকেই যুক্ত হয় প্রফেশনে। আচ্ছা, যতদূর আমরা জানি আপনি গবেষণামূলক কাজেও যুক্ত আছেন। কৃষি নিয়ে গবেষণা করেছেন? আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট। বর্তমানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আওতায় গবেষণা করছি। আমার গবেষণার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে মর্মী কবিতার ধারা ও এর বিকাশ। আচ্ছা। তো আমার গবেষণা তত্ত্বাবধান করছেন ডক্টর রাজীব মণ্ডল এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর তপন বাগচি। দুজনের কাছেই আমি এর জন্য কৃতজ্ঞ। আচ্ছা, গবেষণার এই পর্যায়ে কতটুকু জানতে পারলেন বা কি উঠে আসলো? আমাদের দেশে মর্মী কবিদের লেখা, তাদের নিয়ে চর্চাটা কম হয়। তো আমি বেশ কিছু নতুন মর্মী কবি যাদের নিয়ে এর আগে কাজ করা হয়নি তাদের খুঁজে পেয়েছি এবং তাদের কবিতা নিয়ে আলোচনা, তাদের গান নিয়ে আলোচনা করেছি। আশা করি আমার এই গবেষণা কর্মটা একটা ভালো হবে, পাঠকদের জন্য খুবই তারা এটা জানতে পারবে, বুঝতে পারবে যে মর্মী কবিতা বাংলাদেশে কতটা অবদান রেখেছে। আচ্ছা, সেই সাথে আপনি অসহায় শিশুদের নিয়েও কাজ করছেন। কবে থেকে শুরু করলেন এবং কেন? আমি গত কয়েক বছর ধরে শিশু কণ্ঠ নামে একটি সংগঠনের সঙ্গে আছি, শিশু বিষয়ক সংগঠন। তো এই সংগঠনের থেকে আমরা ত্রৈমাসিক একটি ম্যাগাজিন বের করি, প্রতি 3 মাস পর পর ম্যাগাজিনটি বের হয়। এর পাশাপাশি পথ শিশুদের জীবনমান উন্নয়ন, তাদের খাদ্য নিরাপত্তা, তাদের শিক্ষার উন্নয়ন বা শিক্ষার দিকটি ডেভেলপ করা, এই বিষয়গুলি নিয়ে কাজ করছি। পাশাপাশি সমাজে যারা পিছিয়ে পড়া শিশু, বিশেষ অটিজম শিশু, এদের জীবনমান উন্নতিকরণ এবং তাদের সুস্বাস্থ্যতার বিষয় নিয়ে আমরা নানা কর্মসূচি রাখছি। আচ্ছা, এই ক্ষেত্রে কাদের সহযোগিতা প্রত্যাশা করছেন? এক্ষেত্রে সমাজের যারা সচেতন মানুষ, যারা যারা বিত্তশালী, তাদের অবশ্যই সহযোগিতা করতে হবে। কারণ একটি সংগঠন চালাতে গেলে নানা ধরনের সহযোগিতা প্রয়োজন। তো তারা আমাদের কাছে সহযোগিতা করলে, আমাদের পক্ষ হয়ে সহযোগিতা করলে আমাদের দ্রুত কাজগুলি এগিয়ে নিতে পারবো আমরা। ঠিক। আচ্ছা, সাংবাদিকতা, সাহিত্য চর্চা, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ড, এই প্রত্যেকটা কাজে ব্যালেন্স কিভাবে করা হচ্ছে, কিভাবে সামলাচ্ছেন সবকিছু? আসলে সময় পাওয়া যায় না, সময় করে নিতে হয়। বর্তমান লাইফ হচ্ছে ব্যস্ততা লাইফ। তো আমি প্রতিদিনের কাজকর্ম আগাম পরিকল্পনা করি, এ কারণে আমার সময় নষ্ট হয় কম। আমি পরিকল্পনা মাফিক করি বিধায় আমি সব কাজ গুছিয়ে করতে পারি। সাংবাদিকতা আমার পেশার জায়গা। এর পাশাপাশি লেখালেখি করি নেশা থেকে, সামাজিক কার্যক্রম করি শখ থেকে। তো সবগুলোর মধ্যেই একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা ছিল, তো ব্যস্ততার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। অবসর সময় কি করা হয়? অবসর আসলে পাই না বললেই চলে, তারপর যতটুকু অবসর পাই লেখালেখির মধ্যেই থাকি, সন্তানের দেখভাল করি, একটু ঘুরতে যাই প্রকৃতির সান্নিধ্যে, এভাবেই কেটে যায় আসলে অবসর। বেশ, ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।